যদি বলা হয় যে পলিটির ক্ষেত্রে সবচেয়ে কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার মধ্যে 1 নম্বরে আসে ফান্ডামেন্টাল রাইট, যার বাংলা হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ যে কোনো তুমি যে পরীক্ষার জন্যই পড়ো না কেন, সেই পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই আসবে। এমন হতেই পারে না যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না। এই চ্যাপ্টার থেকে কিন্তু খুবই ওয়েটেজ, আর বিশেষ করে যদি ইউপিএসসি ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে বলা হয়, তো এই চ্যাপ্টার থেকে তো তুমি চোখ বন্ধ করে কোশ্চেন পাবেই পাবে। এমনটাই জিনিস, সেটা প্রিলিমস হতে পারে, মেন্স হতে পারে। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আমি তোমাদের, একটা একটা করে জিনিস বুঝবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, ফান্ডামেন্টাল রাইট যেটা হচ্ছে মেন, ফান্ডামেন্টাল মানে যেটা বাংলায় বলছে মৌলিক অধিকার, তাহলে মৌলিক মানে কি, যেটাকে ভাঙা যায় না। ফান্ডামেন্টাল জিনিসটার মানে কি হচ্ছে, ফান্ডামেন্টাল জিনিসটার মানে হচ্ছে যেটা হচ্ছে খুবই দরকার, যেটা হচ্ছে এসেনশিয়াল, মোস্ট এসেনশিয়াল জিনিস। ফান্ডামেন্টাল মোস্ট এসেনশিয়াল, ঠিক আছে। মোস্ট এসেনশিয়াল জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। এই রাইটগুলো কী করেছে না, এই রাইটগুলো কনস্টিটিউশন দিয়েছে। কাকে দিয়েছে না, পিপিলদেরকে, ইন্ডিয়ার যারা পিপিল আছে। এর মধ্যে কিছু রাইট, সবকটা রাইট কী আছে না, ইন্ডিয়ার সিটিজেনদের জন্য অ্যাভেলেবেল। এমনকি বেশ কিছু রাইট আছে যারা যারা ফরেনার আছে, এমনকি কোনো কোম্পানি আছে, ইনস্টিটিউশন আছে, তাদের জন্যও অ্যাভেলেবেল। মানে এই রাইটগুলোকে দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, কি না, গভর্নমেন্টকে হচ্ছে একটা বাউন্ডারির মধ্যে ঘিরে দেওয়া। ঠিক আছে, বাউন্ডারির মধ্যে ঘিরে দেওয়া, যেটা হচ্ছে সুপ্রিমেসি অফ দি রিটেন কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন যেটা আছে না, সেটা এই রাইটের মাধ্যমে মানে কনস্টিটিউশন মেকাররা বোঝানোর চেষ্টা করেছে যে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন আছে। ঠিক আছে, এর মেন কাজ হচ্ছে কি না, যে গভর্নমেন্ট যদি তার লিমিটের বাইরে বেরোতে চায়, তাহলে সেইখানেতে বাধা দেওয়ার জন্য এই ফান্ডামেন্টাল রাইট আছে। আর এটার একটা মেন জিনিস আছে, এটা হচ্ছে জাস্টিসিয়েবল। মানে তোমার যদি কোনো ফান্ডামেন্টাল রাইট যদি তোমার ব্রিচ হয়, তাহলে তুমি কোনো কোর্টের কাছে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কাছেও যেতে পারো যে আমার ফান্ডামেন্টাল রাইট ব্রিচ হয়েছে, তা আমার মানে কোনো এর জন্য আমার সাজা দরকার, মানে তোমার বিচার দরকার। সেই জন্য তুমি একদম ডাইরেক্ট সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো। সেই অধিকারটাও তোমার আছে এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এটা একটা জাস্টিসিয়েবল রাইট। এটার মেন উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টকে লিমিট করা, সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশনকে মানে সৃষ্টি করা। ঠিক আছে, আর এটা জাস্টিসিয়েবল মানে কি, জাস্টিসিয়েবল বলতে পারো বা এনফোর্সেবল বলতে পারো, মানে তুমি কোর্টে যে তোমার বিচার চাইতে পারো ডাইরেক্টলি গিয়ে। ঠিক আছে, এমনকি তুমি ডাইরেক্টলি এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারো। ঠিক আছে, সেসব জিনিস পরবর্তীকালে তো দেখবই আমরা। তো এটা হলো বেসিক ওভারভিউ। এবারে চলো, ফান্ডামেন্টাল রাইট জিনিসটা এলো কোথা থেকে। ফান্ডামেন্টাল রাইট জিনিসটা এলো, যেটা হচ্ছে আমরা এটা বড় করেছি কোথা থেকে, ইউএসএ থেকে আমরা এটাকে বড় করেছি। এটা ইউএসএর কী নাম, এটা ইউএসএতে নাম হচ্ছে বিল অফ রাইটস। ঠিক আছে, ইউএসএতে এটার নাম হচ্ছে বিল অফ রাইটস। এবারে হচ্ছে একটা জিনিস আছে, ইউএসএ থেকে আমরা বড় করেছি, কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল রাইটটা আছে না, সেটা আছে মোস্ট ডিটেলসে। এত ডিটেলসে পৃথিবীর কোনো ফান্ডামেন্টাল রাইট নেই, ডিটেলস আছে। ঠিক আছে, এটা এত বড় ডিটেলস আছে, ইলাবোরেট বলতে পারো। মানে এত বড় ফান্ডামেন্টাল রাইট বা এত ইলাবোরেট ফান্ডামেন্টাল রাইট পৃথিবীতে আর কোনো দেশের নেই, শুধুমাত্র ইন্ডিয়ানদের কাছে আছে, ইন্ডিয়ানের কাছে। কারণ কি, কারণ হচ্ছে একটা তো ফান্ডামেন্টাল রাইট ডিটেলসে আছে, ডিটেলসে কী কী অধিকার সেটা লেখা আছে, প্লাস তার সঙ্গে স্টেট কোন জায়গাতে তাকে রুখতে পারে, মানে সেই অধিকারটাকে এমনও তো হতে পারে যে কারোর অধিকারের অপব্যবহার করলেও সেটাকেও রুখতে হবে। সেই রোকার জায়গাটা, বাউন্ডারি পর্যন্ত সেই ফান্ডামেন্টাল রাইটে কনস্টিটিউশন নিজে থেকে মেনশন করে দিয়েছে যে এই জিনিসগুলো হলে তুমি এখানে কোনো ব্যবস্থা নিতে পারো। সেই রকম সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলা আছে। ঠিক আছে, এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এটাই একটা হয়ে গেল। এবারে ফান্ডামেন্টাল রাইটটাকে পরবর্তীকালে দেখব, ফান্ডামেন্টাল রাইটটাকে কী বলা হয়, ম্যাগনা কার্টা বলা হয়, ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়। কেন বলা হয় ম্যাগনা কার্টা বলা হয়, কারণ ম্যাগনা কার্টা হচ্ছে ফার্স্ট রিটেন ডকুমেন্ট অন এফআর, ফার্স্ট রিটেন ডকুমেন্ট যেটাকে আমরা বলতে পারি অফ কিসে না, ফান্ডামেন্টাল রাইটে।
ফান্ডামেন্টাল রাইটের ওপর যদি প্রথম কোনো রিটেন ডকুমেন্ট থাকে সেটা ছিল ম্যাগনা কার্টা, এটার জন্যই ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়। এবারে ফান্ডামেন্টাল রাইট আমাদের কনস্টিটিউশনে আছে কোথায়? ফান্ডামেন্টাল রাইট আছে আমাদের কনস্টিটিউশনে পার্ট 3 অফ দি কনস্টিটিউশনে আছে। আর্টিকেল কোথায় আছে? আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35। এইটা তোমাকে পুরোপুরি মুখস্থ রাখতে হবে, এর কোনো নেই, পুরোপুরি তোমাকে মুখস্থ জানতেই হবে। আর্টিকেলগুলো 12 থেকে 35 পুরোপুরি মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এটা হলো মেন জিনিস। এইগুলো দেখো, তুমি বলতে পারলাম যে ফান্ডামেন্টাল রাইট সমস্ত কিছু আছে। আর ফান্ডামেন্টাল রাইট এমন কি কিছু জিনিস আছে ফান্ডামেন্টাল রাইট, কিছু ফান্ডামেন্টাল রাইট তো আবার এই যেটা আছে না পাবলিক ইন্টারেস্টকে তো এস্টাবলিশ করে। তার সঙ্গে যে পাবলিক ইন্ডিভিজুয়াল যদি কেউ তোমার রাইট নিয়ে খেলতে চায় বা রাইটের অপব্যবহার করে, তাহলেও সেখানেও কিন্তু তুমি জাস্টিস পেতে পারো। মানে শুধুমাত্র স্টেটকে যে রুখবে সেটা না, এমনকি পাবলিককেও তুমি রোকা যেতে পারে। দেখো এইখানেই বলে দিয়েছে ইনভেশন অফ দি স্টেট অ্যাগেনস্ট দি প্রোটেক্ট লিবার্টিজ অ্যান্ড ফ্রিডম অফ পিপল, যেটা তোমাদের বললাম ইনভেস্টি অফ স্টেট এ গভর্নমেন্ট অফ লজ অ্যান্ড নট অফ মেনস। মানে হচ্ছে গভর্নমেন্ট অফ লজ মানে হচ্ছে কনস্টিটিউশনের সুপ্রিমেসিটাকে প্রকাশ করবে, কিন্তু মেনের সুপ্রিমেসিটাকে প্রকাশ করবে না। মানে মেন মানে কি এখানে হচ্ছে গভর্নমেন্ট, কারণ গভর্নমেন্টের সুপ্রিমেসিটাকে প্রকাশ করবে না। এটা হলো একটা মেন জিনিস, ঠিক আছে? এবার চলো ফান্ডামেন্টাল রাইট কতগুলো আছে। যদি আমরা দেখি ফান্ডামেন্টাল রাইট, যখন আমাদের কনস্টিটিউশন ছিল না, অরিজিনাল যে কনস্টিটিউশন ছিল, অরিজিনাল কনস্টিটিউশনে আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল কিন্তু 7টা। এখানেও আছে দেখবেন, নিচে আর একটা আছে, 7টা টোটাল ফান্ডামেন্টাল রাইট ছিল ওকে অরিজিনাল কনস্টিটিউশনে। কিন্তু 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ কী হয়েছিল, একটা ফান্ডামেন্টাল রাইটকে হারিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি, যেটা ছিল আর্টিকেল 31-এতে। সেটাকে হাঁটিয়ে এখন কোথায় প্রবেশ করেছে? আর্টিকেল হচ্ছে 300A-র মধ্যে। আর্টিকেল 300-এর মধ্যে আছে। এটা ফান্ডামেন্টাল রাইট না, এটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, ঠিক আছে? কনস্টিটিউশনাল রাইট বা লিগ্যাল রাইট। এবার তোমার মধ্যে কোশ্চেন হতে পারে যে ফান্ডামেন্টাল রাইট আর লিগ্যাল কনস্টিটিউশনাল রাইটের মধ্যে পার্থক্য কী, ডিফারেন্স? ফান্ডামেন্টাল রাইট আর কনস্টিটিউশনাল রাইটের মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো সেটাও তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো ফান্ডামেন্টাল রাইট আর কনস্টিটিউশনাল রাইট বা লিগ্যাল রাইট মধ্যে ডিফারেন্স কী আছে? ফান্ডামেন্টাল রাইট না, এটা তো কোনো কিছু চেঞ্জ যদি কেউ করতে চায়, ফান্ডামেন্টাল রাইট যদি চেঞ্জ করতে চায়, তাহলে কি করতে হবে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিতে হবে। আর এটার লিগ্যাল রাইটকে চেঞ্জ করতে গেলে এখানে কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার পড়ে না, ঠিক আছে? এটা একটা হয়ে গেল, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে এনফোর্সেবল বলতে পারো বা জাস্টিসিয়েবল বলতে পারো। জাস্টিসিয়েবল মানে কোনো ব্রিচ হলে তুমি ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে যেতে পারো। কিন্তু লিগ্যাল রাইট যেগুলো আছে না, সেগুলো কিন্তু জাস্টিসিয়েবল না। মানে সেগুলো ব্রিচ যদি হয়ে যায়, ব্রিচ করে, তাহলে তুমি সেখানে জাস্টিসিয়েবল মানে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবে না যে আমার হয়েছে। তুমি হাইকোর্টের কাছে অ্যাপিল করতে পারবে বা রিট পিটিশনের জন্য বলতে পারো, কিন্তু এই যে ফান্ডামেন্টাল রাইটের হিসাবে তুমি যেতে পারবে না। হয়ে গেল ডাইরেক্টলি যেতে। এই দুটো হচ্ছে মেনলি ডিফারেন্স। মানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে চেঞ্জ করার জন্যে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দরকার হয়, সেটা হচ্ছে এক্সিকিউটিভ বা লেজিসলেচার নিজের মনের মতো করে করতে পারে না। কিন্তু এই লিগ্যাল রাইট যেটা আছে, লিগ্যাল রাইটে এক্সিকিউটিভ অ্যাকশন তো কিছু করতে পারে না, কিন্তু যেটা লেজিসলেটিভ অ্যাকশন আছে তারা চাইলে ল প্রকাশ করে সেটাকে চেঞ্জ করতে পারে। আশা করি তোমাদের বুঝাতে পারলাম কী জিনিসটা আছে। এটা হয়ে গেল। এবারে কোন কোন রাইটগুলো আছে তুমি সেটা পড়লে বুঝতে পারবে। রাইট টু ইকুয়ালিটি, এগুলো কিন্তু পুরোপুরি মুখস্থ দরকার, এগুলো কোনো কিছু আর নেই। রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18। তারপরে রাইট টু ফ্রিডম 19 থেকে 22। রাইট অ্যাগেন এক্সপ্লয়টেশন 23-24। রিলিজিয়ান 25 থেকে 28। কালচারাল অ্যান্ড এডুকেশন রাইট 29-30। আর হচ্ছে 31 হচ্ছে রাইট টু প্রপার্টি, যেটা কিনা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছে, এখন আর নেই। আর রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস 32-এর মধ্যে আছে এটা, ঠিক আছে? আর এইখানেতে এটাই বলেছে যে ওই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হাঁটিয়ে দিয়েছিল, সেই জিনিসটাই এখানেতে বলেছে। এটা হয়ে গেল। এবারে হচ্ছে দেখো, এবারে ফিচার্স কী আছে। ফিচার্স যদি দেখি, ফিচার্স মানে হচ্ছে এর বৈশিষ্ট্য কী আছে সেটা আমরা যোগ যদি ফান্ডামেন্টাল রাইটের প্রথম যেটা বৈশিষ্ট্য আমি তো বললাম,
ফান্ডামেন্টাল রাইট, কিছু ফান্ডামেন্টাল রাইট তো আছে যেটা শুধুমাত্র সিটিজেনদের অ্যাভেলেবেল। ফান্ডামেন্টাল রাইট কিছু আছে যেটা হচ্ছে ফরেনারদের অ্যাভেলেবেল না, ফরেনারদের অ্যাভেলেবেল না। সেটা কোনগুলো আছে? এটা এর আগে তো বলেছিলাম। আর্টিকেল কি আছে? আর্টিকেল 15, 16, 19, 29 আর 30। এই কটা আর্টিকেল যেটা আছে সেটা ফরেনারদের অ্যাভেলেবেল না, হয়ে গেল। আবার যদি ফরেনার যদি এনিমি ফরেনার হয়, ঠিক আছে, এনিমি অ্যালায়েন্স যদি হয়, তাহলে আর্টিকেল 22 যেটা আছে 22 সেটাও অ্যাভেলেবেল নাও হতে পারে। এটা হলো যদি এনিমি হয়। বাকি নর্মালি ক্ষেত্রে কী হয়? নর্মাল ক্ষেত্রে এই যে 5টা আর্টিকেল আছে এটা কিন্তু ফরেনারদের জন্য অ্যাপ্লিকেবল হয় না, ঠিক আছে। আসলে বোঝাতে পারলাম। 15 কী আছে? 15 তো ওই ডিসক্রিমিনেশন, 16 পাবলিক এমপ্লয়মেন্ট, 19 আছে ওই 19 আছে ফ্রিডমের জন্য যেটা আছে, ফ্রিডমেতে রাইট টু এক্সপ্রেশন আছে, ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন 29 আর 30 হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, ঠিক আছে। এটা হয়ে গেল একটা প্রথম নম্বরের যে ফরেনারদের জন্য কিছু কিছু অ্যাভেলেবেল হয় না। তারপরে এই যে ফান্ডামেন্টাল রাইট, আমি তো বললাম এটা হচ্ছে জাস্টিসিয়েবল, মানে তুমি যে জাস্টিসিয়েবল মানে তুমি হচ্ছে তুমি সেখানে যে কি না করতে পারবো। জাস্টিসিয়েবল মানে তুমি ডাইরেক্টলি কোর্টের কাছে অ্যাপ্রোচ করতে পারবে, কিন্তু এটা তার মানে এমন না যেটা অ্যাবসোলিউট মানে কি? মানে যেটাকে চেঞ্জ করা যায় না, সেটা হচ্ছে অ্যাবসোলিউট, যেটা চেঞ্জ করা যায় না। কিন্তু সেটা মানে ফান্ডামেন্টাল রাইট অ্যাবসোলিউট কিন্তু না। ফান্ডামেন্টাল রাইট হচ্ছে কি না কোয়ালিফাইড। এই টার্মগুলোকে কিন্তু মনে রাখবে যদি তুমি ইংলিশে পেপার দিতে চাও। ইংলিশে পেপার দিলে এই টার্মগুলো মনে রাখবে, কারণ এই টার্মগুলো থেকে ডাইরেক্টলি কোশ্চেন আসে। অ্যাবসোলিউট মানে কোনোভাবেই চেঞ্জ করা যায় না, কোয়ালিফাইড মানে চেঞ্জ করা যায়, কিন্তু তার জন্য নির্দিষ্ট প্রসেস আছে। আমাদের যে ফান্ডামেন্টাল রাইট সেটা কিন্তু অ্যাবসোলিউট না, সেটা হচ্ছে কোয়ালিফাইড। মানে কিছু প্রসিজার আছে, সেই প্রসিজারের মাধ্যমে সেটা ফান্ডামেন্টাল রাইটকে চেঞ্জ করা যায়, ঠিক আছে। যেটা চেঞ্জ করা যায় রিজনেবল গ্রাউন্ডের মাধ্যমে, কিন্তু অ্যাবসোলিউট কিন্তু না। অ্যাবসোলিউট বলতে পারো, বা এটাকে কি অ্যাবসোলিউটকে আরও কি বলা যায়? অ্যাবসোলিউটকে বলা যায় পার্মানেন্ট বলা যায়, বা স্যাক্রোস্যান্ট, ঠিক আছে। এই সব জিনিসগুলো কিন্তু না, এই জিনিসগুলো না, হয়ে গেল। বোঝাতে পারলাম আশা করি। যে ফান্ডামেন্টাল রাইট যে আছে অ্যাবসোলিউটও না, পার্মানেন্টও না, স্যাক্রোস্যান্টও না, কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট কি? আমাদের ফান্ডামেন্টাল রাইট কোয়ালিফাইড, মানে হচ্ছে নির্দিষ্ট কিছু সিচুয়েশনে নির্দিষ্ট প্রসিজারের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইট কিছু চেঞ্জ করা যায়, ঠিক আছে। বোঝাতে পারলাম জিনিসটা। জাস্টিসিয়েবল বা এই অ্যাবসোলিউট, কোয়ালিফাইড, পার্মানেন্ট, স্যাক্রোস্যান্ট জিনিসটা মানেটা কী হচ্ছে, ঠিক আছে। এবারে দেখা যায় তারপরের কী আছে। তারপরের যেটা আছে, তারপরের ক্যারেক্টারিস্টিক বা যেটা ফিচার্স আছে সেটা তোমাদেরকে আগেই আমি বললাম যে স্টেটের বিরুদ্ধে তো সব কিছুই অ্যাভেলেবেল। স্টেটের বিরুদ্ধে মানে হচ্ছে গভর্নমেন্ট বিরুদ্ধে তো সব কিছুই অ্যাভেলেবেল, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কিনা পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল লেভেলেও কিন্তু অ্যাভেলেবেল। মানে যেমন তুমি ইন্ডিভিজুয়াল লেভেলে অ্যাভেলেবেল কি আছে? আর্টিকেল 17 আনটাচেবিলিটি, সেটা ইন্ডিভিজুয়াল লেভেলেও অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আর বাকি সবগুলো তো হচ্ছে গভর্নমেন্ট লেভেলে তো অ্যাপ্লিকেবল আছে, ঠিক আছে। এবারে আমাদের যেটা ফান্ডামেন্টাল রাইটের গ্যারেন্টারকে, ফান্ডামেন্টাল রাইটের গ্যারেন্টি কে দিচ্ছে? গ্যারেন্টার হচ্ছে সুপ্রিম কোর্ট গ্যারেন্টার জন্য তুমি সেই জন্যই ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো। কী করতে পারো সুপ্রিম কোর্ট? কী করবে সুপ্রিম কোর্ট? হচ্ছে আর্টিকেল 32 এর পাওয়ার ইউজ করবে। আর্টিকেল 32 এর পাওয়ার ইউজ করে কী করবে? রিট ইস্যু করতে পারে। আর তাছাড়া তুমি হাইকোর্টের কাছেও যেতে পারো। হাইকোর্ট কী করবে? আর্টিকেল হচ্ছে তার 2 to 6 এর পাওয়ার ইউজ করে সেখানেতে রিট এর পাওয়ার ইউজ করবে। মানে তোমার যদি ফান্ডামেন্টাল রাইটের ব্রিচ হয়, তুমি ডাইরেক্টলি সুপ্রিম কোর্টও মুভ করতে পারো বা হাইকোর্টও মুভ করতে পারো, ঠিক আছে। আসলে বোঝাতে পারলাম জিনিসটাকে। এবারে ফান্ডামেন্টাল রাইট যে আছে না,
ফান্ডামেন্টাল রাইট কখন সাসপেন্ড হয়? ফান্ডামেন্টাল রাইট যদি দেখি সাসপেন্ড কখন হতে পারে, ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয় কখন? ন্যাশনাল এমার্জেন্সির সময়। ন্যাশনাল এমার্জেন্সির সময় কোন কোন সব আর্টিকেলগুলো সাসপেন্ড হয়, এক্সেপ্ট কি আছে? এক্সেপ্ট আছে আর্টিকেল 20 অ্যান্ড 21। ঠিক আছে, এক্সেপ্ট আর্টিকেল 20 অ্যান্ড 21, মানে এই দুটো আর্টিকেল কোনোভাবেই সাসপেন্ড হবে না। বাকি আর্টিকেলগুলো হচ্ছে সাসপেন্ড হতে পারে ন্যাশনাল এমার্জেন্সির সময়। কিন্তু যদি এমার্জেন্সিটা ইন্টারনাল আর্ম রেবিলিয়নের মাধ্যমে হয়, আর্ম রেবিলিয়নের জন্য হয়, তাহলে কিন্তু আর্টিকেল 19ও সাসপেন্ড হবে না। যদি এক্সটার্নাল মানে হচ্ছে এক্সটার্নাল এমার্জেন্সি, যেমন হয়ে গেল ওয়ার হয়ে গেল বা ফরেন কোনো কান্ট্রির অ্যাগ্রেশন হয়ে গেল, সেইখানেতে আর্টিকেল 20-21 ছাড়া বাকি সমস্ত কিছু সাসপেন্ড হবে। আর যেখানেতে কিনা আর্ম রেবিলিয়ন হচ্ছে, বা আগে যেটাকে বলতো ইন্টারনাল এমার্জেন্সি সেটাকে চেঞ্জ করে আর্ম রেবিলিয়ন করেছে, সেখানে কিন্তু আর্টিকেল 19ও সাসপেন্ড হবে না। ঠিক আছে, এই দুটো আর্টিকেল তো সব জায়গাতে, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে আর্টিকেল 19ও সাসপেন্ড হবে না, বাকি আর্টিকেলগুলো কিন্তু সাসপেন্ড হতে পারে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে আর্টিকেল যেখানে আছে না, আর্টিকেল 33, ওটা তো আমরা পরে পড়বো, যে আর্টিকেল 33 যেটা আছে, আর্টিকেল 33 কিসের হচ্ছে? আর্টিকেল 33 পাওয়ার দিচ্ছে, পাওয়ার দিচ্ছে যে মিলিটারি যে আছে, মিলিটারি বলো, প্যারামিলিটারি বলো, পুলিশ বলো, তাদের ক্ষেত্রে কিন্তু তারা বলতে পারে না যে আমাদের ফান্ডামেন্টাল রাইটের ব্রিচ হচ্ছে। ঠিক আছে, তারা কোনো কমপ্লেন করার পাওয়ার নেই তাদের কাছে। তারপরে আর্টিকেল 34 যেগুলো আছে, সেটা আছে কোনো মার্শিয়াল লয়ের ক্ষেত্রে যেখানে হবে, সেখানে ফান্ডামেন্টাল রাইট অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে। আর আর্টিকেল 35 আছে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে। এইরকমভাবে তোমাকে ছোট ছোট করে সমস্ত কিছু মনে রাখতে হবে। ঠিক আছে, আর্টিকেল 35 এগুলো হয়ে গেল, এগুলো আমরা পরবর্তীকালে দেখব, কিন্তু এই ফিচার্সও আছে, সেই জন্য তোমাদের বলে দিলাম। এবারে হচ্ছে তারপরে যেটা আছে ডেফিনেশন অফ স্টেট। তোমাদের আমি প্রথম ভিডিওটি বলেছিলাম স্টেট মানে কিন্তু এইখানেতে ভেবে নেবে যে গভর্নমেন্টের একটা পার্ট, কারণ গভর্নমেন্ট কি বলেছে। আর আর্টিকেল 12 যে আছে না, আর্টিকেল 12 হচ্ছে স্টেটের কিন্তু সংজ্ঞা দিয়েছে, যে স্টেটের ডেফিনেশনটা কী, কোন কোন জিনিসগুলো স্টেটের মধ্যে পড়ে সেটা সংজ্ঞা দিয়েছে। কারণ আমাদের কনস্টিটিউশন সব কিছু ডিল করে এই স্টেটকে নিয়ে, তো গভর্নমেন্ট কিন্তু এরকম বলে না যে গভর্নমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, এরকম করে কিন্তু বলে না। কনস্টিটিউশন ডিল করে সমস্ত কিছু স্টেট নিয়ে। এবারে স্টেটের মধ্যে কী কী আসে, সেটা আর্টিকেল 2 অনুযায়ী স্টেটের মধ্যে যেটা আছে, একটা হচ্ছে পার্লামেন্ট আছে, 2 স্টেট লেজিসলেচার আছে, ঠিক আছে, পার্লামেন্ট আছে, গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া আছে, ঠিক আছে, 2 স্টেট লেজিসলেচার আছে, 3 হচ্ছে লোকাল অথরিটিস মানে মিউনিসিপ্যালিটিস, পঞ্চায়েত, এগুলো আছে। আর আদার অথরিটি, স্ট্যাটুটরি নন স্ট্যাটুটরি অথরিটি মানে হচ্ছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের পিইউসিও বলতে পারো, যেমন এলআইসি, ওএনজিসি, সেল, এগুলো আছে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অনেক প্রশ্নতে এটা আসে। ঠিক আছে, মানে পার্লামেন্ট আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে, সেন্ট্রালের ক্ষেত্রে পার্লামেন্ট, স্টেটের ক্ষেত্রে আছে লেজিসলেচার, সেন্ট্রাল লোকাল অথরিটি, পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, আর স্ট্যাটুটরি বা পিএসইউ বডি যেগুলো আছে সেগুলোই এর স্টেটের সংখ্যার মধ্যেই পড়ে। ঠিক আছে, স্টেটের সংখ্যার মধ্যে পড়ে, কিন্তু এইগুলো তো কনস্টিটিউশন থেকে বলেছে, এইগুলো কনস্টিটিউশন, অরিজিনাল কনস্টিটিউশন এরকম আছে। কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট হিসাবে সুপ্রিম কোর্ট কী বলেছে না, যদি কোনো প্রাইভেট বডি বা এজেন্সি বা প্রাইভেট কেউ যদি স্টেটের কোনো কাজ করে, স্টেটের হয়ে যদি কোনো কাজ করে বা স্টেটের কোনো কাজ করে, তাহলেও কিন্তু সে স্টেটের সংজ্ঞার মধ্যেই পড়বে, আর্টিকেল 12 মাধ্যমে স্টেটের সংজ্ঞার মধ্যেই পড়বে। ঠিক আছে, এটা হলো সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এটা অরিজিনাল কনস্টিটিউশনে নেই, এটা সুপ্রিম কোর্ট এক্সট্রা অ্যাড করেছে। ঠিক আছে, এবারে হচ্ছে তার পরবর্তী দেখব আর্টিকেল 13 কী বলেছে। আর্টিকেল 13 পাওয়ার দিয়েছে ল ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইট। আর্টিকেল 13 যেটা পাওয়ার দিয়েছে, যদি কোনো ল মনে করো সেন্টার বানায় বা স্টেট বানায়, যদি সেটা যদি ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে ম্যাচ না খায়, মানে ফান্ডামেন্টাল রাইটের আর এই যে লয়ের দুটো ডাইরেকশান যদি বিপরীত হয়, তাহলে কী হবে, যে লটা বানাবে সেই লটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। ঠিক আছে, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, মানে ফান্ডামেন্টাল রাইটকে যদি কেউ মেনে চলতে কোনো ল না পারে, তাহলে সেই লয়ের কোনো দরকার নেই, সেই ল অটোমেটিক্যালি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে।
ঠিক আছে, এটা হলো মেন জিনিস। এবারে কি তুমিও মনে কোশ্চেন আসতে পারে নিজে নিজেই কি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, মানে নাল অ্যান্ড ভয়েড মানে সেটা ক্যান্সেল হয়ে যাবে, তার কোনো আর এক্সিস্ট করবে না। নিজে নিজেই নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে না, নিজে নিজে নাল অ্যান্ড ভয়েড হতে পারে না, কারণ তার জন্যে কনস্টিটিউশন কাকে দিয়েছে, কনস্টিটিউশন চেক করার জন্য আছে জুডিশিয়ারিকে রেখেছে এই লকে চেক করার জন্য, মানে এক্সিকিউটিভ বলো লেজিসলেচার বলো যে ল বানাচ্ছে সেই লকে চেক করার জন্য কী আছে, জুডিশিয়ারি আছে। জুডিশিয়ারি কী করবে না, জুডিশিয়ারি তার যে পাওয়ার, সে একটা পাওয়ারের ইউজ করে যেটাকে বলা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। সেই জুডিশিয়াল রিভিউয়ের পাওয়ার ইউজ করে সেই লটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেয়। আর জুডিশিয়াল রিভিউয়ের পাওয়ারটা কোথা থেকে পায়, এই আর্টিকেল থেকে, মানে হচ্ছে আর্টিকেল 13 থেকে এই পাওয়ারটা পায় যে যদি কোনো ল ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে মেনে চলতে না পারে তাহলে সেই লয়ের কোনো এক্সিস্টেন্স থাকবে না, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। তোমার এক্সাম্পল এটা দিতে পারো, এক্সাম্পল কী হতে পারে, এক্সাম্পল যেমন আছে 99 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এনেছিল, সেটাকে সুপ্রিম কোর্ট কী করেছিল, নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছিল। 99 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, 99 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই পাওয়ার, এই মানে আর্টিকেলের পাওয়ার ইউজ করে সেটাকে নাল অ্যান্ড ভয়েড ইউজ করে দিয়েছিল। এবারে তোমার মধ্যে যে এইখানে আছে না এই ল ইনকনসিস্টেন্ট, এবার লয়ের মধ্যে কী কী পড়তে পারে, লয়ের মধ্যে দেখো এক তো পার্লামেন্টের ল হতে পারে, পার্লামেন্টের মধ্যে দুটো ধরনের হতে পারে, এক্সিকিউটিভ কোনো ল বানাতে পারে, বা যেটা এক্সিকিউটিভ ল কী করে বানায় সেটা হচ্ছে অর্ডিন্যান্সের মাধ্যমে বানায়, বা লেজিসলেচারের কিছু ল হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে সিমিলারলি স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে হয়ে যাবে, ঠিক আছে। এই যত রকমের ল আছে, মানে কোনো যদি পার্মানেন্ট ল হয় সেটার ক্ষেত্রেও, বা টেম্পোরারি ল যেমন অর্ডিন্যান্সের মতো টেম্পোরারি ল হয় সেটার ক্ষেত্রেও, বা কোনো রুল রেগুলেশন হয় সেটার ক্ষেত্রেও, যে কোনো কিছু ডেলিগেটরি, এখানে একটা কথা আছে দেখবে ডেলিগেটেড লেজিসলেশন, এটা কিন্তু খুবই আসে কোশ্চেনেতে, এমসিকিউ আসতে পারে। ডেলিগেটেড লেজিসলেশন মানে কি, ডেলিগেটেড দেখো আমাদের কী হয়, আমাদের প্রথমে ল বানায় কারা, ল অ্যাকচুয়াল মেকারকে, পার্লামেন্ট বা তুমি যেটা বলতে পারো লেজিসলেচার, ঠিক আছে। কিন্তু এরা কি করে, এরা লটাকে যেটা বানায় সেটা হচ্ছে স্কেলেটন ফর্মে বানায়, মানে এরা পুরো যে লয়ের যে পুরো অ্যাকচুয়াল যে রূপ হওয়া দরকার সেই রূপটাকে কিন্তু এরা দেয় না, পার্লামেন্টে লেজিসলেচার দেয় না, তারা একটা জাস্ট ওভারভিউ বানিয়ে সেটা কাকে হ্যান্ড ওভার করে দেয়, এক্সিকিউটিভ মানে কি, কাউন্সিল অফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এদেরকে হ্যান্ডেল করে দেয়। তারপরে তারা যে কী রকম লটাকে অ্যাপ্লিকেবল হবে কত ডিটেলসে তারা এক্সিকিউটিভ বানায়, সেটাকে বলা হচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন, এটাকে স্কেলেটন লেজিসলেশনও বলা হয়, ঠিক আছে। এই যদি লও হয় তাহলেও কিন্তু এই আর্টিকেল 13 কিন্তু অ্যাপ্লাই হবে, আর্টিকেল 13 সব জায়গাতে অ্যাপ্লাই হবে, ওকে। এটা তো হয়ে গেল। আবার কি বলছে, আবার এইটার সঙ্গে আবার এক্সট্রা সুপ্রিম কোর্ট কিছু অ্যাড করেছে, সুপ্রিম কোর্ট কী অ্যাড করেছে, ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে ইনকনসিস্টেন্ট হলে তো নাল অ্যান্ড ভয়েড হবেই, তার সঙ্গে সুপ্রিম কোর্ট অ্যাড করেছে কি বেসিক স্ট্রাকচার ডক্টরিন যেটা আছে সেটাকেও অ্যাড করেছে। সেটা কোথায় অ্যাড করেছে না, এটা হচ্ছে অ্যাড করেছে 1970-তে কেশবানন্দ ভারতী কেস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বেসিক স্ট্রাকচারকেও যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলেও সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। ফান্ডামেন্টাল রাইট তো আছেই, এটা একটা বেসিক স্ট্রাকচারের পার্ট, কিন্তু বেসিক স্ট্রাকচারকে যদি চেঞ্জ করতে যায় তবুও নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এইখানে জুডিশিয়ারি কী করেছে, এখানে জুডিশিয়ারি তার একটা ভালো রকম গেম খেলেছে, যে বেসিক স্ট্রাকচার যে জিনিসটা কী সেটার কিন্তু কোনো ডেফিনেশান কিন্তু এখনও পর্যন্ত নেই, ওকে। ডেফিনেশান নেই মানে যে কোনো কিছুকেই অ্যাড করতে পারে, ঠিক আছে, জুডিশিয়ারি চাইলে। এটা বোঝাতে পারলাম যে এগুলো হয়ে গেছে। দেখো এইগুলো জিনিসগুলো নিয়েই আছে, আর রাইট টু ইকুয়ালিটি, আর এইটা কোনটা সিটিজেনের কাছে অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল, এগুলোই সমস্ত কিছু বলেছে, আর কিছুই এটার মধ্যে নেই, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে যেটা দেখব আমরা রাইট টু ইকুয়ালিটি মানে কি হচ্ছে আর্টিকেল 14, ঠিক আছে। এইটার মধ্যে কি জিনিসটা বলেছে দেখো, আর্টিকেল 14 সম্বন্ধে আমরা দেখব ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটির মধ্যে, আর রাইট টু ইকুয়ালিটি একটা বড় হয়ে গেল, বড় বক্স হয়ে গেল, তার মধ্যে একটা আর্টিকেল হচ্ছে
এই আর্টিকেল 14। রাইট টু ইকুয়ালিটি কোথা থেকে আছে? আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18, তার মধ্যে থেকে আর্টিকেল 14 একটা। আর্টিকেল 14তে কী বলছে? 14তে বলছে ইকুয়ালিটি বিফোর দি ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। দুটো জিনিস আছে দেখো, ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। ঠিক আছে, এটা কি যদি তুমি পুরোটা পড়ো, স্টেট শ্যাল নট ডেনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর দি ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ উইথিন দি টেরিটরি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটার মধ্যে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। এবার প্রথমটা ধরা যাক, ইকুয়ালিটি বিফোর ল। প্রথমটা আমরা দেখব যে কী বলছে, প্রথমটা দেখে আমরা তারপরেরটা করার চেষ্টা করব। ঠিক আছে, যেটা প্রথমটা কি বলেছে, ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল। ঠিক আছে, এইটা যেটা কনসেপ্ট না, এই কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি? ইউকে থেকে, মানে ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে এই কনসেপ্টটাকে নিয়েছি। এই যে কনসেপ্টটা আছে না, এটা অ্যাকচুয়ালি রুল অফ ল যে কনসেপ্ট আছে, আমরা রুল অফ ল সেই কনসেপ্টটাকে ডিনোট করে। রুল অফ ল এর কনসেপ্ট আর ইকুয়ালিটি বিফোর ল এর কনসেপ্ট এক জিনিস। রুল অফ ল ব্রিটেনে আছে, সেই ব্রিটেন থেকে আমরা বড় করছি ইকুয়ালিটি বিফোর ল। ঠিক আছে, এইটার মানে কি? এইটার যদি রুল অফ ল সম্বন্ধে একটু আমি ডিটেলসে বলি, এইটাকে করেছিল ডেইচি করেছিল, এটা ডিচে, CEY, ওকে, DICEY, ডিচে, এর ছিল রুল অফ ল। সেখান থেকে আমরা কপি করে নিয়ে এসেছি ইকুয়ালিটি বিফোর ল। এইটার মানে কি বোঝাচ্ছে দেখো, ইকুয়ালিটি মানে সবাই এক, বিফোর মানে আগে, ল এর আগে, মানে এটার মানে হচ্ছে ল এর আগে সবাই সমান। এর মানে হচ্ছে কারুকে কোনোভাবে ডিসক্রিমিনেশন না করা, মানে হচ্ছে ল যদি মনে করো বড় লোক হয় তার জন্য আলাদা ল, গরিব লোকের জন্য আলাদা ল, এমন কিন্তু ব্যাপার নয়। যদি কেউ দোষ করে তাহলে বড় লোকের জন্য যে ল অ্যাপ্লাই হবে, গরিব লোকের জন্য সেই ল অ্যাপ্লাই হবে। বাস্তবে কতটা হয় সেই ব্যাপারে তুমি যেও না, কনস্টিটিউশন কি বলছে সেই ব্যাপারে তুমি জানো, কারণ সেটা হচ্ছে আইডিয়াল। ঠিক আছে, ইকুয়ালিটি মানে ল এর আগে সবাই সমান, কারোর মধ্যে কোনো ডিস্টিংশন হবে না, কারোকে বেশি ফেসিলিটি দেওয়া হবে না, কারোকে কম ফেসিলিটি দেওয়া হবে না, সবাই ল এর আগে সমান। ঠিক আছে, আর একই ল সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। এই দুটো হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এর মেন জিনিস। এবারে তারপরে কনসেপ্ট কী আছে? ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটা কি আছে? ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে হচ্ছে যেটা আছে ইকুয়াল প্রোটেকশন অফ ল, এইটা আমরা নিয়েছি কোথা থেকে? এটা আমরা নিয়েছি আমেরিকান কনস্টিটিউশন থেকে। অফ আছে, অফ এখান থেকে একটা তুমি করে নেবে, কারণ হচ্ছে এটা হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন থেকে নিয়েছি। ইকুয়াল প্রোটেকশন অফ ল, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে যদি কেউ সিমিলার দোষ করে, সিমিলার সিচুয়েশানে যদি কেউ থাকে, তাহলে তার জন্য কি হবে? সিমিলার ল অ্যাপ্লাই হবে। সিমিলার ল অ্যাপ্লাই হবে মানে সিমিলার, যে যেমন দোষ করেছে যদি একই রকমের দোষ হয় তাহলে তার জন্য একই রকমের ল অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে সিমিলার ব্যাপার। সেম পার্সন সেম ল সমস্ত পার্সনের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে যারা সেম সিচুয়েশনে অবস্থিত, মানে সিচুয়েশনের ওপর বেস করে এই লটা এটা হচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেল মেন জিনিস, এটা হয়ে গেল। এবারে সব যত আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে না, ফান্ডামেন্টাল রাইটের কিছু লিমিটেশন আছে। সমস্ত তুমি শুধুমাত্র লিমিটেশন আছে, শুধুমাত্র কোনটা ছাড়া? শুধুমাত্র আছে আর্টিকেল 17 ছাড়া, বাকি শুধু সবগুলো যে কোনো লয়ের ক্ষেত্রেই কিছু না কিছু লিমিটেশন আছে। ঠিক আছে, এটা লিমিটেশনগুলো আমাদের জানতে হবে, কারণ অনেক সময় এই লিমিটেশন থেকেও কোশ্চেন আসে। এবারে লিমিটেশন কী আছে? লিমিটেশন কী আছে, কার জন্য আছে? কী আছে? ইকুয়াল প্রোটেকশন অফ ল, মানে ল সবার জন্য সমান, কার জন্য আলাদা? যদি আমরা দেখি আর্টিকেল 361, কার এখানে কাকে আলাদা করেছে? প্রেসিডেন্ট, আর একটা আছে গভর্নর। এদের জন্য কিন্তু এই সিমিলার ল যেটা আমাদের জন্য অ্যাপ্লাই হয় সেটা কিন্তু এদের জন্য অ্যাপ্লাই হয় না, এই দুজনের জন্য, প্রেসিডেন্ট আর গভর্নরের জন্য। কারণ কী এর মধ্যে এক্সট্রা ফেসিলিটি দেয়? এক্সট্রা ফেসিলিটি এক তো দেয় যে প্রেসিডেন্ট আর গভর্নরকে কেউ তার কাজের জন্য বলতে পারবে না, সে কী কাজ করছে না করছে তার জন্য কেউ ইনকোয়ারি দিতে পারবে না, বা তাকে অর্ডার কেউ দিতে পারবে না যে তুমি কাজটা করো। ঠিক আছে, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কী আছে? 2 নম্বর আছে এদের ক্ষেত্রে কোনো ক্রিমিনাল কেস হবে না, কোনো
সিভিল কেস হবে না। কখন হবে না? ক্রিমিনাল কেস আর সিভিল কেস কখন হবে না? যখন তাদের টার্ম মানে অফিসিয়াল যখন টার্মে থাকবে, অফিসিয়াল যখন টার্মে থাকবে না, মানে তারা যখন অফিসিয়ালি অফিসে থাকবে, তার পোস্টে যখন থাকবে, তখন তার পার্সোনাল লয়ের জন্য কিন্তু এই মানে তখন তার জন্য কিছুই হবে না, মানে ওই অফিসিয়াল কোনো কাজ করার জন্য ক্রিমিনাল ল হবে না, সিভিল ল হবে না। কিন্তু সিভিলস ল হতে পারে, সিভিল কেস হতে পারে কখন? সিভিলসকে হতে পারে যখন তোর পার্সোনাল কিছু কারণের জন্য সিভিল কেস করা যেতে পারে। তার জন্য 2 মাস আগে থেকে নোটিশ দিতে হবে, 2 মাস বিফোর নোটিশ দিতে হবে, ঠিক আছে? সিভিল কেস, এটা হচ্ছে সিভিল কেস হতে পারে কোথায়? না তার পার্সোনাল কিছুর জন্য। অফিসিয়াল ক্যাপাসিটিতে তো সে সিভিল করুক, ক্রিমিনাল কেস করুক, সমস্ত কিছুতেই কিন্তু সে ছাড় পাবে। কিন্তু তার পার্সোনাল ক্যাপাসিটিতে যদি তার সিভিল কোনো অপরাধ থাকে, তার জন্য তাকে 2 মাস আগে নোটিশ দিতে হবে, তাহলে সে সাজা পেলে ভাবা চিন্তা করা যেতে পারে, ঠিক আছে? এটা তো হয়ে গেল একটা মেন জিনিস, লিমিটেশন হয়ে গেল। আর কি লিমিটেশন আছে ইকুয়ালিটি বিফোর লয়ের? ইকুয়ালিটি বিফোর লয়ের আর একটা লিমিটেশন আছে 61A। 61A কী বলছে? যে ট্রু রিপোর্ট যদি কেউ ছাপে, তাহলে তার বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়া যাবে না। কোথাকার ট্রু রিপোর্ট? পার্লামেন্টের কোনো ট্রু রিপোর্ট, পার্লামেন্টের কোনো সেশনের ট্রু রিপোর্ট হয়ে গেল, বা লেজিসলেচার, স্টেট লেজিসলেচারের কোন রিপোর্ট হয়ে গেল, স্টেট লেজিসলেচার হয়ে গেল, বা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যদি কোনো ট্রু রিপোর্ট হয় কোনো সেশনে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, ঠিক আছে? 3 নম্বরে কী আছে? আর্টিকেল 105। এটার মধ্যে কী আছে? প্রিভিলেজ আছে। কাদের জন্য প্রিভিলেজ আছে? এমপিদের জন্য। সিমিলার প্রিভিলেজ আছে আর্টিকেল 194 মধ্যে আছে এমএলএদের জন্য আছে, ওকে? সিমিলার প্রিভিলেজ আছে। কী প্রিভিলেজ আছে? না প্রিভিলেজ অনেক রকমের প্রিভিলেজ আছে, যখন তোমরা পড়বে জানতে পারবে। এখন শুধু জানতে পারো আর্টিকেল 5 যে প্রিভিলেজ আছে এমপিদের জন্য, আর আর্টিকেল 194 মধ্যে যেটা স্টেট লেজিসলেচার এমএলএদের জন্য যে প্রিভিলেজ আছে, সেখানে তো কিন্তু এটা কাজ করে না। আর একটা কাজ কি আছে? আর একটা কাজ হচ্ছে, আর একটা মেন একটা জিনিস আছে, যারা আমাদের অ্যাম্বাসেডর আছে না, ফরেন অ্যাম্বাসেডর বা ইউএনের মেম্বার, তাদের ক্ষেত্রে কিন্তু মানে ক্রিমিনাল প্রসিডিংটা কিন্তু কাজ করে না, ক্রিমিনাল প্রসিডিং কিন্তু হয় না, তাদের ক্ষেত্রে ক্রিমিনাল প্রসিডিং হয় না, ঠিক আছে? আর কি আছে? আর একটা যদি দেখি, আর্টিকেল 39B আর 39C, এই দুটো গভর্নমেন্ট যদি আর্টিকেল 39B আর আর্টিকেল 39C-কে এনফোর্স করার জন্য কোনো ল বানায়, সেই ল কিন্তু আর্টিকেল 14কেও ব্রিচ করতে পারে। মানে আর্টিকেল 14 যেখানে তো আর্টিকেল 39B আর 39C কাজ করবে, সেখানে আর্টিকেল 14-এর কোনো ভ্যালিডিটি থাকবে না, ঠিক আছে? এবারে তোমার মনে হতে পারে আর্টিকেল বি এর কী আছে? আর্টিকেল বি এর আছে যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল, মেটেরিয়াল মানে কোনো যে মেটেরিয়াল আছে না, রিসোর্স আছে ইন্ডিয়াতে, সেই রিসোর্সগুলোকে ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। স্টেট যদি চায় কোনো ইকুয়ালিভাবে ডিস্ট্রিবিউট করতে, তাহলে সেটা কিন্তু করতে পারে, সেখানে আর্টিকেল 14 অ্যাপ্লাই হবে না। আর আর্টিকেল 39C এতে কী আছে? 39C এর মধ্যে আছে যে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ যদি হয়, সেটাকে রোকার জন্য যদি কোনো স্টেট যদি ল বানায়, মানে কারোর কাছে একাত্তা সব মাল জমা হচ্ছে, সেটা যদি না হওয়ার জন্য কোনো ল বানায়, তাহলেও কিন্তু সেটা আর্টিকেল 14 সেখানে অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ এতেই আধা ঘন্টার বেশি হয়ে গেছে। পরবর্তীকালে সমস্ত কিছু দেখব, কারণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, প্রতিটা আর্টিকেল খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো কিছু আর্টিকেল থেকে কোশ্চেন আসতে পারে, সমস্ত কিছু আমরা ধীরে ধীরে দেখব। একদিনে বেশি করলে হয়তো গুলিয়ে যেতে পারে, সেজন্য ধীরে ধীরে আমরা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।